মুখ্যমন্ত্রী সচিবালয় তৈরি হচ্ছে বিধানসভা। নবান্নতে আর কোনো সচিবালয় থাকছে না। সিএমও দফতর এবার বিধানসভাতে হচ্ছে। বিজেপি তরফে ভবিষ্যতে যিনি সিএম হবেন নবান্নতে পারবেন না, কারণ নবান্নটা অবৈধভাবে এটা এমনভাবে করা হয়েছে যেটা গায়ের জোরে। এই সিএমও দপ্তর থেকে শুরু করে পুরো মন্ত্রিমণ্ডল যা যা আছে, আমলা মণ্ডল সমস্তটাই চলে যাবে মহাকরণে, অর্থাৎ রাইটার্স বিল্ডিং। এই রাইটার্স বিল্ডিং থেকে ছেড়ে বেরিয়ে আসার নেপথ্যে একাধিক কারণ রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাইটার্স বিল্ডিংয়ে ভূতের ভয় আছে, এই সিদ্ধান্ত আগে হয়নি। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে বিধানসভা থেকে সিএমও পরিচালনা করার ইতিহাস হয়নি। টোটাল বিষয়টা ঘেঁটে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বছরটা ধরে আমলাদের যাতায়াত, মন্ত্রীদের যাতায়াত এই বিধানসভাতেই থাকবে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? সেটা হলো মুখ্যমন্ত্রী সচিবালয় তৈরি হচ্ছে বিধানসভাতে। অস্থায়ী সচিবালয়, কিন্তু সেটা বিধানসভাতে হচ্ছে, কারণ ভবিষ্যতে যিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি আর নবান্নতে পা রাখবেন না। হ্যাঁ, এটাই খবর মিলছে, এবং সেই কারণের জন্য বিধানসভাতে অস্থায়ী একটি সচিবালয় তৈরি করা হচ্ছে। এবং যখন মহাকরণের কাজ বা রাইটার্স বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, তারপর এই সচিবালয়ে উঠে পার্মানেন্টভাবে অর্থাৎ স্থায়ীভাবে চলে যাবে সরাসরি মহাকরণে। নবান্নতে আর কোনো সচিবালয় থাকছে না। সিএমও দফতর এবার বিধানসভাতে হচ্ছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, আমরা সূত্র মারফত জানতে পারছি, বিধানসভায় সিএমের যেই ঘর, সেই ঘরে ভবিষ্যৎ সিএম যিনি হবেন তিনি থাকবেন, এবং তার পাশাপাশি সামনের যে ঘরটা রয়েছে, সিএমের পাশে আরেকটি ঘর রয়েছে, সেই ঘরটাতে একসময় পার্থ চট্টোপাধ্যায় বসতেন। সেই ঘরটা আপাতত যারা সিএমের বা হবু সিএমের যারা পিএস থাকবেন, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থাকবেন, প্রত্যেকে তারা সেখানে থাকবেন, এমনকি কিছু আমলারা সেখানে কাজ করবেন। অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা খবর মিলছে, এই বিধানসভাতে প্ল্যাটিনাম জুবলি বলে একটি বিল্ডিং আছে, যেটা লাইব্রেরি রয়েছে, যেখানে আমরা জানতে পারছি যে বিভিন্ন রকম কাজকর্ম হয়, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ইত্যাদি ইত্যাদি। সেই জায়গাগুলোতে কি হবে জানেন? সেই জায়গাগুলো হবে আমলাদের জায়গা। হ্যাঁ, আমলারা সেখানে বসে সামগ্রিকভাবে সিএমও দফতরের যে কাজ, সেই কাজ সম্পূর্ণ করবেন। যেটা জানা যাচ্ছিল যে নবান্নতে পা রাখবে না কোনো সিএম, মানে বিজেপি তরফে ভবিষ্যতে যিনি সিএম হবেন নবান্নতে পা রাখবে না, কারণ নবান্নটা অবৈধভাবে এটা এমনভাবে করা হয়েছে যেটা গায়ের জোরে। নবান্ন নাম দিয়ে একটা প্রশাসনিক ভবন তৈরি করা হয়েছে। অনেকেরই অভিযোগ ছিল যে নবান্নে যাতায়াত করতে অত্যন্ত সমস্যা হয়, টোলগেটে নামতে হয়, সেখান থেকে হেঁটে যাওয়া, একটা ভয়ঙ্কর অবস্থা। এই জায়গায় একটা কানেক্টিভিটির খুব অভাব ছিল। প্রচুর সরকারি কর্মচারীরা তারা বিরক্তি প্রকাশ করেছিলেন। এমনকি প্রথম থেকে বিজেপি পরিষদীয় দল তারাও বলে আসছিলেন যে নবান্নতে আমরা থাকবো না। মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে আমরা থাকবো না। ফলে ভবিষ্যৎ সিদ্ধান্ত কি সেটা আমরা স্পষ্টই বুঝতে পারছি। নবান্ন থেকে সমস্ত ফাইল ধীরে ধীরে সরিয়ে আনা হবে এই মহাকরণে। কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার রয়েছে, দীর্ঘ একটা সময়ের বিষয় রয়েছে, যেটা আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি। মহাকরণ রেনোভেশনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, তড়িঘড়ি কাজ চলছে। মোটামুটি 1 থেকে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, ম্যাক্সিমাম এই 6 মাসের মধ্যে সম্পূর্ণভাবে কাজটা হবে। এবং তারপর আমরা জানতে পারছি যে এই সিএমও দপ্তর থেকে শুরু করে পুরো মন্ত্রিমণ্ডল যা যা আছে, আমলা মণ্ডল সমস্তটাই চলে যাবে মহাকরণে, অর্থাৎ রাইটার্স বিল্ডিং। হ্যাঁ, এই রাইটার্স বিল্ডিং থেকে ছেড়ে বেরিয়ে আসার নেপথ্যে একাধিক কারণ রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাইটার্স বিল্ডিংয়ে ভূতের ভয় আছে, রাইটার্স বিল্ডিংয়ে কাজ করা যাচ্ছে না, সেখানে পরিস্থিতি খুব খারাপ, উদ্বেগজনক, এই বলে নবান্নতে পুরো ট্রান্সফার করে নিয়েছিলেন। সময়টা ঠিক ওই 2013 শেষ 14 এই সময় থেকে শুরু হয়। এবং নবান্নে যখন প্রশাসনিক ভবন যাচ্ছিল, তখন নানা মহলে নানা বিতর্ক দানা বেঁধেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা সরকারি কর্মচারীরা রয়েছেন, যারা প্রশাসনিক ভবনে কাজ করবেন, তাদের জন্য সুখবর এটাই যে একদম কানেক্টিভিটি, একদম সেন্ট্রাল কলকাতা, এবং তার পাশাপাশি সেটা হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত। সেখানে মেট্রো রয়েছে, মহাকরণ মেট্রো স্টেশন, অর্থাৎ পা বাড়ালেই মানে একদম মেট্রো থেকে পা বাড়ালেই বা বাড়ি থেকে মেট্রোতে উঠলেই সরাসরি মহাকরণে পৌঁছে যাওয়া যায়। ফলে এক্ষেত্রে একটা বিষয়, ঝড়জল বৃষ্টি উপেক্ষা করা সম্ভব। এক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা বিষয় স্পষ্ট যে কোনো টেনশন নেই মানুষের বা সরকারি কর্মচারীরা যারা রয়েছেন, তাদের কোনো প্রবলেম হবে না, তারা খুব নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। এই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেননি, কিন্তু বিজেপি ভাবছে। ফলে ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী কে হবেন সেটা নিয়ে তো আলোচনা তুঙ্গে, সেটা নিয়ে বিভিন্ন নামও এই মুহূর্তে উঠে আসছে। তবে যিনি মুখ্যমন্ত্রী হন না কেন, এই তার প্রথম যেই
সেই কাজটা আপাতত বিধানসভা থেকে করা হবে। তাই বিধানসভার মুখ্যমন্ত্রীর ঘর আপাতত তৈরি করা হচ্ছে। আবারও বলছি, অস্থায়ী সিএমও অর্থাৎ চিফ মিনিস্টার অফিস বা মুখ্যমন্ত্রীর সচিবালয় অস্থায়ী, এটা স্থায়ী নয়। আবারও বলছি কীরকম, বিধানসভার একদম আমরা যদি নর্থ গেটের দিকে যাই, সেখানেই এই প্রশাসনিক ভবনটা তৈরি করা হচ্ছে। অর্থাৎ সিএমের ঘরে মুখ্যমন্ত্রী বসবেন, তার ঠিক সামনের ঘর বিধানসভার দ্বিতীয় বৃহত্তম ঘর, সেখানে বসবেন মুখ্যমন্ত্রীর যারা সচিবরা থাকবেন, যারা প্রেস অ্যাডভাইজার থাকবেন, তার পাশাপাশি যারা সেক্রেটারি রয়েছেন ইত্যাদি ইত্যাদি যারা ব্যক্তিত্বরা থাকবেন, সম্মানীয় ব্যক্তিত্বরা, তারা কাজ করবেন। এবং অন্যান্য আমলা যারা রয়েছেন মুখ্যমন্ত্রী দপ্তরে, আরও অনেক আমলা বা অনেক অফিসাররা তারা কাজ করবেন। এবং সেই আমলারা প্ল্যাটিনাম জুবলি হল, যেটা তৃণমূল কংগ্রেসের আমলে তৈরি হয়েছে, সেই প্ল্যাটিনাম জুবলির যে হল রুম, সেইখানে এই গোটা বিষয়টা কার্যকর হবে। সেখানে আমলারা বসবেন, সেখানে বসে সামগ্রিকভাবে যে প্রক্রিয়াটা সিএমও দপ্তরের যে চালানোর যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া হবে। এটা অস্থায়ী, আবারও বলছি, এটা অস্থায়ী সিএমও বা অস্থায়ী সিএমও দপ্তর, এটা এর বাইরে আর কোনো বিষয় নেই। কিন্তু এই সিদ্ধান্ত আগে হয়নি। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গর রাজ্য রাজনীতিতে বিধানসভা থেকে সিএমও পরিচালনা করার ইতিহাস হয়নি। টোটাল বিষয়টা ঘেঁটে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মহাকরণ থেকে তুলে নিয়ে গিয়ে নবান্নতে নিয়ে যাওয়া, নবান্ন থেকে আর সেটা ট্রান্সফার করা হচ্ছিল না, একটা দুর্গে পরিণত হয়েছিল নবান্ন। এমনকি যারা নবান্নের আশেপাশের বাসিন্দারা থাকতেন, তারা পর্যন্ত ক্ষোভ পোষণ করতেন যে এখানে চলাফেরা করা যায় না। সবসময় 144 আগে জারি ছিল, এখন বিএনএস 163 জারি হয়ে থাকে। অর্থাৎ সবটা মিলিয়ে সেখানকার যারা বাসিন্দারা, তারা অত্যন্ত উদ্বেগে, অত্যন্ত সমস্যায় ছিলেন, অত্যন্ত সার্ভেলেন্সের মধ্যে ছিলেন। সেখানে তাদের ব্যক্তিগত পরিসর, ব্যক্তিগত জীবন প্রবলেমে ছিল। যেমন মুখ্যমন্ত্রী বাড়ির সামনে পটুয়াপাড়ার যারা বাসিন্দারা রয়েছেন, তারা সমস্যায় ছিলেন। ঠিক একইভাবে নবান্ন সংলগ্ন এলাকাগুলোতে যারা মানুষরা থাকতেন, তারা সার্ভেলেন্সের মধ্যে ছিলেন, অত্যন্ত সমস্যার মধ্যে ছিলেন। এবারে আর সেটা করতে চাইছেন না ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী। ফলে আপাতত বিজেপির তরফে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকার গঠন হয়ে যাবে আগামী 1-2 দিনের মধ্যে, তারপর নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা হয়ে যাবে, তারপর থেকেই কাজ শুরু হবে। অর্থাৎ আগে কেবলমাত্র সেশন চলাকালীনই বিধানসভায় রিপোর্টারদের আসতে হতো, আমলাদের আসতে হতো। এখন 365 দিন অর্থাৎ প্রায় 24/7 এবং গোটা বছরটা ধরে আমলাদের যাতায়াত, মন্ত্রীদের যাতায়াত এই বিধানসভাতেই থাকবে। হ্যাঁ, এই বিধানসভার গরিমা এক অদ্ভুত। এই বিধানসভাতে অনেক কিছুই খর্ব করা হয়, স্বাধীনতা, প্রেসের স্বাধীনতা খর্ব করা হয়েছিল। কিন্তু এবারে আর সেই বিষয়গুলো হবে না। এবারে সাংবাদিকরা নির্বিঘ্নে বিধানসভার যত্রতত্র তারা গিয়ে তারা সংবাদ করতে পারবেন। সেই স্বাধীনতা পর্যন্ত বিধানসভার তরফে দেওয়া হবে, যেটা আমরা খবর পাচ্ছি। অর্থাৎ কোনো ক্ষেত্রে আর বাধা থাকছে না। যে একটা সার্ভেলেন্স ছিল প্রত্যেক সাংবাদিকদের ওপর, যারা অন্তত বিরোধী খবর করতেন। কারণ সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, এই বিরোধী খবর সবসময় মানুষের কাছে বা সরকারের কাছে সঠিক কি করে তারা কাজ করবেন, সেই বিষয়টাকে তুলে ধরার একটা প্রয়াস এই বিরোধী খবর, সেই খবরটাকে কণ্ঠরোধ করা হতো। এর পাশাপাশি সার্ভেলেন্সের মাধ্যমে, ফোন ট্যাপের মাধ্যমে এই সরকার যাচ্ছে তাই করেছে, যা ইচ্ছে তাই করেছে। ফলে এবারে সেগুলোর আর পুনরাবৃত্তি হবে না। তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার, সেই ব্যবস্থা এই বিজেপি সরকার নেবে। অর্থাৎ অনেকেই ভয় পাচ্ছিলেন না, কাজ করতে পারবেন না, অনেক প্রবলেম হতে পারে। হ্যাঁ, এবার হয়তো সেই বিষয়টা আর কার্যকর হবে না। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে বিধানসভাতে গোটা বিষয়টা নিয়ে তোড়জোড় চলছে, ভয়ঙ্কর তোড়জোড় চলছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি এই নবান্নতে যে ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী পা দেবেন না, এমনকি কোনো মন্ত্রী পা দিতে চাইছেন না, সেটা কার্যত স্পষ্ট। যাই হোক, আপনাদের কি মতামত এই সিদ্ধান্তকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।